জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সমঝোতা না হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। পাশাপাশি ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দিতে পারে বলে মনে করছেন তারা। তবে সরকার সব দল নিয়ে আবার আলোচনায় বসলে সংকট সমাধান সম্ভব বলেও মত তাদের। জুলাই ছাত্র জনতার রক্তাক্ত প্রতিরোধে আওয়ামী সরকারের পতনের পর সংবিধান সংস্কারে প্রস্তুত হয়েছে জুলাই সনদ। প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সবচেয়ে বেশি আলোচনা হয় পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন নিয়ে। এ নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন না হওয়ায় নিম্নকক্ষে পিআরের দাবিতে রাজপথে নামে জামায়াত ও ইসলামী আন্দোলন সহ ৮টি রাজনৈতিক দল। এই অবস্থায় দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। এরপরও হয়নি ঐকমত্য। বিশ্লেষকরা বলছেন, চলমান রাজনৈতিক সংকটের সুরাহা না হলে নির্বাচন ঝুলে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কোনো ধরনের সমাধান না পৌঁছে তাহলে যেটা হবে সেটা হচ্ছে নির্বাচন আস্তে আস্তে অনিশ্চয়তার দিকে চলে যেতে পারে। সকলে চাচ্ছে ইলেকশন হোক, এবং যার ফলশ্রুতিতে এখনো সময় আছে। সরকার সবাইকে নিয়ে বসলে আমি মনে করি যে একটা সমাধান হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এছাড়াও জুলাই আন্দোলনের সব অর্জন বৃথা যাওয়ার পাশাপাশি পরাজিত ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিতে পারে বলেও আশঙ্কা বিশ্লেষকদের। এই সংকটের যদি সমাধান না হয় তাহলে আমাদের যে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা সেটি একদিকে যেমন ব্যর্থ হবে, অন্যদিকে যে ফ্যাসিবাদ উৎখাত হয়েছে তারা এ ধরনের যদি সমস্যা তৈরি হয় তারাও যে সুযোগ নিতে পারে এবং সেক্ষেত্রে দেশে যে আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে সেটিও কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে মাথায় রাখতে হবে। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলো দ্রুত সমঝোতায় না আসলে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে বলেও জানায় অন্তর্বর্তী সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। ৭১ গণহত্যায় সহযোগীদের সাথে কোনো আপোষ নয়, তারা আগামী নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত বলেও জানান তিনি। সকালে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা ৭১-এর হানাদারদের সাথে মিলিত হয়েছিল তাদের সাথে এদেশের মানুষ আপোষ করবে না। একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করে এই দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তার পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে, তাদের সঙ্গে এই দেশের মানুষ আপোষ করতে পারে নাকি ভাই? নির্বাচন বানচালের চক্রান্ত চলছে অভিযোগ করে তিনি আরো বলেন, নির্বাচনকে পিছিয়ে দেয়া মানে এদেশের মানুষের সর্বনাশ হওয়া। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এদিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জুলাই আন্দোলন শুধু ৩৪ দিনের আন্দোলন ছিল না, এটা ছিল দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক সংগ্রামের ফসল। আমরা কেন ৩৬শে জুলাই কেন করেছি, আমরা কেন ৫ই আগস্ট, এটা কিন্তু শুধু ৩৬শে জুলাই ছিল না, এটা ছিল দীর্ঘ ১৬-১৭ বছরের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, তারই ফলশ্রুতিতে কিন্তু ৫ই আগস্ট এসেছিল। গণ অভ্যুত্থানের কৃতিত্ব শুধুই ছাত্রদের নয়, এমনটাও মন্তব্য করেন ডক্টর মঈন খান। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪টি আসনই থাকবে বাগেরহাটে। জনসংখ্যা ও ভোটার কমার জন্য একটি আসন কমিয়ে নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এতে গাজীপুরে একটি আসন কমছে, সেখানে 5টি সংসদীয় আসন বহাল রাখার আদেশ দেওয়া হয়েছে। সোমবার বিকেলে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি KM জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এ রায় দেয়। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল করে রায় ঘোষণার পরপরই হাইকোর্টের বারান্দায় আনন্দ মিছিল শুরু করেন বিএনপির উচ্ছ্বসিত নেতাকর্মীরা। পরে হাইকোর্ট চত্বরেও মিছিল করেন তারা।
আইনজীবীরা জানান, জনসংখ্যা ও ভোটার বিবেচনায় গত 4 সেপ্টেম্বর বাগেরহাটের একটি আসন কমিয়ে 3টি এবং গাজীপুরে একটি বাড়িয়ে 6টি আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপরই আসন পুনর্বহাল চেয়ে রিট করা হয়। প্রাথমিক শুনানির পর গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত। এরপর দীর্ঘ শুনানি শেষে সোমবার কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। 95, 96, 97 এবং 98কে পুনর্বহাল করবার জন্য নির্বাচন কমিশনকে আদেশ করেন। সাথে সাথে গাজীপুরের যে একটি আসন বাড়িয়েছিল 198, সেটাকে রিডিউস করে যে 5টি আসন ছিল সেই 5টি আসন রাখবার জন্য নির্দেশ প্রদান করেছে। বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল হওয়ায় স্বস্তিতে সংসদ সদস্য প্রার্থীরা বলছেন, এর ফলে 4 জন এমপির পক্ষে এলাকাবাসীর সেবা করা আরও সহজ হবে। আমাদের অধিকার থেকে বঞ্চিত করেছে, সেজন্য আমরা আন্দোলন করেছি, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের উপর অবিচার করা হয়েছে, এটা মহামান্য হাইকোর্ট বুঝতে পেরেছে। বুঝতে পেরে আমাদেরকে আবার 4টি আসন ফেরত দিয়েছে। জনগণের কাছে আমাদের পৌঁছাতে সুবিধা হবে এবং আমাদের নিজস্ব এলাকার মধ্যে আমরা থাকতে পারবো। পূর্বে থেকেই কাজ করার অভিজ্ঞতা আমাদের রয়েছে। সুতরাং জনসাধারণের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে। এদিকে হাইকোর্টের রায়ের পর আনন্দ মিছিল হয়েছে বাগেরহাটের বিভিন্ন এলাকায়। বিএনপি নেতাকর্মীদের আশা, দ্রুতই তাদের আসনগুলোতে প্রার্থী ঘোষণা করবে দল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার বিচার কাজ জানুয়ারির মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার 10ম দিনে সাক্ষ্য গ্রহণ শেষে এসব কথা জানায় প্রসিকিউশন। সোমবার আবু সাঈদ হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব রেজা খানের জবানবন্দি রেকর্ড করা হয়। এ নিয়ে 12তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তিনি গুলিবিদ্ধ আবু সাঈদকে হাসপাতালে নিতেও সাহায্য করেন। জবানবন্দিতে আকিব রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ কয়েকজনকেও অভিযুক্ত করেন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য নেওয়া হয়। আবু সাঈদ হত্যাকাণ্ডের 2টো পার্ট, একটা হচ্ছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ মামুন। তার সাক্ষ্যটা কমপ্লিট হলে সেই সাক্ষীটা আমাদেরকে ট্যালি করতে হবে। 62 জন সাক্ষী আছে, আজকে 12 নম্বর সাক্ষী হয়েছে। আমরা আশা করছি যে 30 থেকে 35 জন সাক্ষী দিয়ে মামলা ক্লোজ করব। প্রাথমিকে সহকারী শিক্ষকদের বেতন 11তম গ্রেডে উন্নীতের আশ্বাসে কাল থেকে সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। রাতে সচিবালয়ে অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার সঙ্গে বৈঠকের পর শিক্ষক নেতারা কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা দেন। এ সময় প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খায়রুন নাহার লিপি সাংবাদিকদের বলেন, তাদের দাবি 10ম গ্রেড হলেও অর্থ মন্ত্রণালয় 11তম বাস্তবায়নের নিশ্চয়তা দিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। তাদের প্রতি আস্থা রেখে আগামীকাল মঙ্গলবার থেকে সকল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বেতন 10ম গ্রেডে করার দাবিতে কয়েক মাস ধরেই আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির পাশাপাশি বিদ্যালয়গুলোতে কর্মবিরতিও পালন করছেন তারা। বর্তমানে সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে বেতন পান। 11তম গ্রেড দ্রুত সময়ের মধ্যে তারা পে কমিশনে দিয়েছেন এবং পে কমিশন থেকে দ্রুত সময়ে প্রেরণ করবে অর্থ মন্ত্রণালয় এবং যতদূর সম্ভব দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষকদেরকে 11তম গ্রেডে উন্নীত করবেন বলে আমাদেরকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। আগামী 21 নভেম্বর থেকে স্কুলে শুরু হচ্ছে ভর্তির আবেদন, চলবে 5 ডিসেম্বর পর্যন্ত। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবেন। এবারও ভর্তি ফি সর্বোচ্চ 8,000 টাকা নির্ধারণ করা হয়েছে। বিগত কয়েক বছর ধরে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছরও একই পদ্ধতিতে হবে। খসড়া নীতিমালা অনুযায়ী আগামী 21 নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে, চলবে 5 ডিসেম্বর পর্যন্ত।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে লটারি কার্যক্রম পরিচালনা করবে। 14 ডিসেম্বর লটারি হবে। আগের নীতিমালা অনুসারেই আমরা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করব এবং লটারির মাধ্যমেই করব। আমরা আশা করছি ডিসেম্বর মাসের মধ্যেই লটারি প্রক্রিয়া সম্পন্ন করব। এবার রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। আংশিক এমপিওভুক্ত ভর্তি ফি নিতে পারবে 8,000 টাকা। তবে ইংরেজি ভাষণে ভর্তি ফি 10,000 টাকা। মফস্বল এলাকার স্কুলে সেশন চার্জ সহ ভর্তি ফি সর্বসাকুল্যে 500 টাকার বেশি হবে না। উপজেলা ও পৌর এলাকায় 1,000 টাকা, মহানগর এলাকায় সর্বোচ্চ 3,000 টাকা। এদিকে ফি নির্ধারণ করা থাকলেও প্রতি বছরই অনেক নামী স্কুল অতিরিক্ত ফি আদায় করে বলে অভিযোগ অভিভাবকদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে করে অতিরিক্ত ফি না নিতে পারে সেজন্য মন্ত্রণালয়কে মনিটরিংয়ের মাধ্যমে মাঠে থাকতে হবে এবং এটাকে ভালোভাবে মনিটরিং করতে হবে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত ফি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে যদি সরকারি নীতিমালা কেউ অনুসরণ না করে, আমাদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। 25 ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করার পরিকল্পনা অধিদপ্তরের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের পরিবেশ এখনো বিদেশি বিনিয়োগের জন্য যথেষ্ট অনুকূল নয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। তার মতে এ বিষয়ে উন্নতির সুযোগ রয়েছে। অবৈধ অভিবাসন বাংলাদেশি পাসপোর্টের মান নিম্নগামী করার কারণ বলে মনে করেন তিনি। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন ইতালির রাষ্ট্রদূত। রাজধানীর বিস মিলনায়তনে বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক জোরদার করা বিষয়ক আলোচনা সভা হয়। এতে অংশ নেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কাজ করা বিভিন্ন পেশার মানুষ। শুরুতে বাংলাদেশ ইতালির সম্পর্কের বর্তমান চিত্র ও সম্ভাবনার উপর গবেষণাপত্র তুলে ধরা হয়। পরে সম্পর্ক জোরদার করতে নানা পরামর্শ দেন আলোচকেরা। দ্বিপাক্ষিক সম্পর্কের কয়েকটি ত্রুটি তুলে ধরেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। বলেন, বিদেশি বিনিয়োগের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি, তবে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়। I think that the local environment, as you know, must be conducive to foreign investments. বিদেশি বিনিয়োগ আকর্ষণে সব প্রচেষ্টা যেন নির্বাচনের পরে অব্যাহত থাকে, এটাই আমার আশা। কারণ বিদেশি বিনিয়োগ হঠাৎ আসে না। স্থানীয় শাসন ব্যবস্থা, আইন, নিয়মকানুন এসব গুরুত্বপূর্ণ। এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তোনিও আলেসান্দ্রো আরও বলেন, বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্টের মান অনেকটাই নিচে। এর জন্য অবৈধ অভিবাসন দায়ী বলে মনে করেন তিনি। This is an abuse of the system, of the asylum system. এটি মূলত নির্ভর করে আস্থার উপর। অনেক বাংলাদেশি অবৈধ পথে বাইরে যান এবং পরে আশ্রয় প্রার্থনা করেন। এটি পাসপোর্টের র্যাঙ্কিং এর জন্য ক্ষতিকর। Passport ranking depends on you, depends on Bangladesh. বাংলাদেশকে ইতালির গুরুত্বপূর্ণ অভিবাসন অংশীদার মন্তব্য করে অবৈধভাবে ইতালি যেতে নিরুৎসাহিত করেন রাষ্ট্রদূত। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছু নেই। জয়ের জন্য ব্যাটারদের বড় ইনিংস খেলতে হবে। স্পোর্টিং উইকেটে ইতিবাচক থাকতে চান অধিনায়ক নাজমুল শান্ত। অন্যদিকে পিছিয়ে থাকলেও নিজেদের আন্ডারডগ ভাবতে নারাজ আয়ারল্যান্ড। বলছেন, অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জেতা সম্ভব। সিলেটে সিরিজের প্রথম টেস্ট শুরু কাল সকাল 9:30টায়। মুশফিকের তৎপরতা, নেটে ঝালিয়ে নেয়া, পাশেই সাদমান শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। দুজনকে দেখে বোঝা যায় দেশে টেস্ট ক্রিকেট ফিরছে। অভিমান রাগে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন শান্ত। বোর্ডের সাথে দীর্ঘ মিটিংয়ে আবারও ফিরেছেন। আশ্বাস পেয়েছেন আগের চেয়ে বেশি গুরুত্ব পাবেন। নতুন করে পুরনো দায়িত্ব শুরুর অপেক্ষাতে আছেন টাইগার অধিনায়ক। আমি যেটার কারণে কনভিন্স যে না, ক্রিকেট বোর্ড আমাকে ওই হেল্পটুকু করবেন যেটা আমার মাথার মধ্যে ছিল। ক্রিকেট বোর্ডের এক্স ক্রিকেটাররা যারা এখন আছেন তারা যখন একটা সাজেশন দেয় তখন অবশ্যই ভালো চিন্তা করে দেয়। সো ওটার উপরে বিশ্বাস রেখে আমি ফেরত এসেছি এবং আমার কাছে মনে হয়েছে যে সামনে ভালো কিছু হবে। শক্তি সামর্থ্য বিবেচনায় আয়ারল্যান্ডকে নিয়ে চিন্তার কারণ নেই, তবে শান্তর ভাবনাতে ব্যাটিং ইনিংস বড় করতে বলছেন স্পেশালিস্ট ব্যাটারদের। উইকেট বিবেচনায় দলে ব্যাটার বেশি রাখার আভাস দিয়েছেন অধিনায়ক। স্পোর্টিং উইকেটই আমি আশা করছি,
বাট অলওয়েজ সবসময় সারপ্রাইজ হই ওই পার্টিকুলার ওই ডেতে কী বিহেভ করতেছে, ওয়েদার কন্ডিশন অনেক কিছু ম্যাটার করে। বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি আশা করব যে উইকেটটা স্পোর্টিং হবে, ভালো উইকেটই হবে, ব্যাটসম্যানরা বড় রান করার একটা সুযোগ থাকবে। গরম থেকে বাঁচতে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি আয়ারল্যান্ড। তারকাদের বিপিএলে খেলার অভিজ্ঞতা আর 2023 সালে একমাত্র মুখোমুখিতে সেই হারের অভিজ্ঞতাও আত্মবিশ্বাস দিচ্ছে। নিজের দলকে একটুও পিছিয়ে রাখলেন না বালব্রিনি। আমার মনে হয় না কেউ আন্ডারডগ আছে, আমরাও ভালো করতে চাই। আগে ব্যাট করলে খুব মনোযোগী হতে হবে, যারা লম্বা সময় ভালো করবে তারাই জিতবে, আমরাও তাই চাই। স্পোর্টিং উইকেটে একাদশের ভাবনায় শুধু বোলার কম না বেশি, 3 পেসার নাকি 3 স্পিনার, সেটা ঠিক করা হবে ম্যাচের দিন সকালে উইকেট দেখে। ওয়ানডে টি-20তে টালমাটাল অবস্থা, ক্রিকেটাররা বিধ্বস্ত সমালোচনায়। অন্যদিকে নানা ইস্যুতে উত্তাল ক্রিকেট বোর্ড। এত কিছুর মাঝে সিলেটের এই চোখ জুড়ানো স্টেডিয়াম কি পারবে বাংলাদেশ ক্রিকেটে স্বস্তি ফেরাতে? শান্তরা কি পারবে জয় ছিনিয়ে আনতে? প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই আশাটা বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। 25 বছরের টেস্ট ইতিহাসে ব্যর্থতা বেশি থাকার দায় নিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলছেন এমন খারাপ অবস্থার জন্য নিজেরাই দায়ী। সিলেটের ব্যাটিং উইকেটে 2 স্পিনার নিয়ে খেলার সম্ভাবনা বেশি। ইতিহাস বলছে টস হয়ে দাঁড়াবে বড় প্রভাবক। 10 নভেম্বর 2000 থেকে 10 নভেম্বর 2025 টেস্ট ক্রিকেটে কেটে গেছে 25 বছর। কি দারুণ একটা উপলক্ষ। উদযাপনের একদিন পর টেস্টেই বাংলাদেশ মাঠে নামছে আয়ারল্যান্ডের বিপক্ষে। 154 টেস্টে জয় মাত্র 23টা। হিসাব নিকাশের খাতাতে ব্যর্থতায় বেশি। শান্ত মানছেন দায় নিজেদের, কিছুটা আক্ষেপ আছে মিডিয়ার উপর। যে আমরা অত ভালোভাবে দলটাকে আগায় নিয়ে যেতে পারি, এটা আমাদের ফল্ট সবার আগে। বাট পাশাপাশি আমি বলবো যে এখানে আপনাদেরও একটু দায়িত্ব নিতে হবে যে সবসময় আপনারা হোয়াইট বল নিয়ে অনেক কথা বলেন। হোয়াইট বলে কেউ 50 করলে 100 করলে অনেক কথাবার্তা হয়, অনেক ভাইব উঠে যায়। বাট কেউ এখানে টেস্ট ক্রিকেটে কেউ যদি 3 উইকেট নেয় বা 100 করে বা 200 করে, ওটা নিয়ে খুব বেশি কথাবার্তা কিন্তু সোশ্যাল মিডিয়ায় হয় না। সিলেটের স্টেডিয়াম যত সুন্দর, উইকেট যতটা স্বস্তির, ততটাই অস্বস্তি এখানকার রেকর্ড। সাদা পোশাকের ক্রিকেটে 4 ম্যাচের 3টাতেই হার। জিম্বাবুয়ের কাছে 2 ও শ্রীলঙ্কার বিপক্ষে 1টা, তাও আবার বড় ব্যবধানে হার। পেস নাকি স্পিন উইকেটে খেলবে সেই দ্বিধাও রয়ে গেছে এখনও। তবে হেমিংকে নির্দেশ দেওয়া হয়েছে, কঠিন কোনো উইকেট নয়, স্পোর্টিং উইকেটের চ্যালেঞ্জ নিতে চায় পুরো দল। একাদশে 3 পেসারের সাথে 2 স্পিনার থাকার সম্ভাবনা বেশি। তবে হারার ভয় বেশি করলে মিরাজ তাইজুলের সাথে 2 পেসার থাকবেন, তখন দলে সুযোগ পাবেন জাকের। 1 ম্যাচ দিয়ে কাউকে বিচার করার সুযোগ নেই, তবে আশরাফুলের জন্য বড় দিন অপেক্ষা করছে। জাতীয় দলের সেই অভিষেক আবারও রোমাঞ্চিত করবে। ব্যাটিং কোচ হিসেবে আন্তর্জাতিক অভিষেক হবে টাইগারদের প্রথম সুপারস্টারের। লো স্কোরিং বোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা কম। 4 ম্যাচের 3টাতেই আগে ব্যাট করা দল জিতেছে। এ ম্যাচেও টস বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। শুরুর 1 ঘন্টা ব্যাট করা কঠিন হলেও প্রথম 2 দিনে রান উৎসব হওয়ার সম্ভাবনা বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। এশিয়ান কাপ বাছাই ও প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে ঢাকায় হামজা চৌধুরী। 18 নভেম্বর ভারতের বিপক্ষে মর্যাদার লড়াই বাংলাদেশের। এর আগে 13 নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখা যাবে লেস্টার সিটি তারকাকে। বিমানবন্দরে হামজাকে স্বাগত জানান বাফুফে নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ। এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছিল হামজার। গোলশূন্য ড্র করায় প্রত্যাশা বাড়ে বাংলাদেশে। তবে ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হারে লাল সবুজ। আর হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্রতে শেষ হয় মূল পর্বে খেলার আশা। 4টি ম্যাচেই খেলেছেন হামজা, তবে একটিও জিততে না পারায় আছে আক্ষেপ। এবার ভারতের বিপক্ষে হোম ম্যাচে জয়ের জন্য মরিয়া এই তারকা মিডফিল্ডার। আমার খুব খুশি লাগতেছে যে আমি দেখা ফেরত আইছি। বড় গেম হইব ইন্ডিয়ার সঙ্গে ইনশাল্লাহ। আর অবভিয়াসলি আসার আগে ওয়ার্ম আপ গেম হইব নেপালের সঙ্গে। খালি মেসেজ সেন্ড করতে হয় সব পজিটিভ থাকবে। অবভিয়াসলি আমরা লাস্ট রেজাল্ট আমরা জিততাম ফার্স্ট দিনে, বাট আমরা খুব প্রোগ্রেস দেখাইছি সবরা। আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে আমরা জিতবো।
প্রাথমিক স্কুলে সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বিত বেঞ্চ এই রুল জারি করে। 28 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাইমারি স্কুলে সঙ্গীত ও শারীরিক শিক্ষা সহকারী শিক্ষক নিয়োগ দিতে একটি প্রজ্ঞাপন জারি করে। পরে 2 নভেম্বর প্রাইমারি স্কুলের শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়টি বাতিল করে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে। এই সংশোধিত প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশনে রিট করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারওয়ার সিরাজ শুক্লা। 2 সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণে অন্তত 8 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 24 জন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে লালকেল্লা মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে এই ঘটনা ঘটে। এর পরপরই দিল্লির পাশাপাশি মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে 22টি যানবাহন ধ্বংস হয়ে গেছে। পাশের ভবনেই জানালার কাচ ভেঙে পড়ে। বিস্ফোরণের কারণ জানা না গেলেও তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চলছে বিশ্লেষণ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। 20 জেলার 122 আসনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। এর আগে 6 নভেম্বর প্রথম দফায় 18 জেলার 121 আসনে ভোট গ্রহণ হয়। প্রথম দফায় ভোটার ছিলেন প্রায় 3,75 লাখ। ভোট পড়েছে 64.66%। আগামী 14 নভেম্বর ভোটের ফলাফল ঘোষণা করা হবে। এই নির্বাচনের ফলেই নির্ধারিত হবে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ বিজেপি জোট অর্থাৎ এনডিএ কি পুনরায় ক্ষমতায় ফিরবে নাকি তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি কেন্দ্রিক ইন্ডিয়া জোট 9 বারের মুখ্যমন্ত্রীকে সরিয়ে নতুন সরকার গঠন করবে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।